কালকে বারবার বলেছিলাম, এই যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বাঁকুড়া, মেদিনীপুর সব জায়গাতেই হাতির তাণ্ডব। হাতির জন্য বাঁশ বাগান তৈরি করা হচ্ছে হাতির খাবারের জন্য, কারণ হাতি খাবার না পেয়ে লোকালয়ে হামলা চালাচ্ছে। আবার দেখুন, এই হচ্ছে ঝাড়গ্রামের গড় শালবনীতে হাতির হানা। আর খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত মানুষ। খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল, ফলের বাগানে হানা, হাতির তাণ্ডবে তছনছ বাগান, ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। আর রাত্রিবেলা গৃহবন্দী হয়ে থাকতে হয়, ঘরবন্দী হয়ে থাকতে হয়। কখন হাতি আসে, রাত্রিবেলা তো ভেঙে ফেলে সমস্ত কিছু। ক্ষতি তো ব্যাপক হচ্ছে, ব্যাপক মানে এবারেও ধরুন কাজু সেভাবে সংগ্রহ, কাজু গাছও সেভাবে ভেঙে দিচ্ছে। আর দু চারটা আমারও অবশ্য মাঝখানে আমের গাছ আছে। ফলনে এবছর যে ফলন পেয়েছিল সেই ফলনের লাভ পাবে মনে হচ্ছে? মোটেই নেই, বরঞ্চ ঋণে ডুবে যাবো এবারে। অনেক ধার ফার নেওয়া হয়েছিল, ঋণ ফিন নেওয়া হয়েছিল, সেগুলো তো আর সম্ভব হবে। রাতেও আতঙ্ক, দিনেও রাতেও দিনে রাতে একই অবস্থা। রাত্রে হলে তো গ্রামের বাড়িতে ঢুকে যাচ্ছে। আমের ফলন অবস্থা বলতে খুবই কম, আগের তুলনার থেকে অনেকই কম। যে তুলনায় হওয়ার কথা ছিল সে তুলনার থেকে অর্ধেকেরও কম। আর যেটুকু হয়েছে সেটুকুর মধ্যে হাতি নষ্ট করছে। আজ ঢুকেছিল দুটো। ওরা যে ফলগুলো নষ্ট করছে সেগুলো তো কিছু করা যাবে না, মাটিতে পড়লে সেগুলো নষ্ট। এবার ওগুলো ক্ষয়ক্ষতি হবেই, মানে ওগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলো ক্ষয়ক্ষতি করছে সেগুলো নষ্ট, ওগুলো বাঁচানো যায় না। এখানেও ভাঙাচোরা ঘর, এখানেও হাতির তাণ্ডব, এখানেও খাবারের খোঁজে লোকালয়ে হাতি ঢুকে পড়ল। এই অবস্থা হচ্ছে জলদাপাড়ায়। চিলাপাতার জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়ল খাবারের খোঁজে, দিয়ে হাতির দাপাদাপিতে ভাঙল ঘর। ভোরবেলা জঙ্গলে ফিরল গজরাজ। আর যেটা বারবার বলছিলাম যে হাতি খাবারের খোঁজে লোকালয়ে তাণ্ডব চালায়, আর সেই খাবারের খোঁজ যাতে না করতে হয় লোকালয়ে গিয়ে, তার জন্য বাঁশ গাছ হাতির প্রিয় খাবার। হাতিদের পেট ভরাতে এবার মেদিনীপুরে বাঁশবন। জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, খাবারের খোঁজে হামেশাই লোকালয়ে হাতির হানা। কখনো বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট, কখনো বা বাড়িতে ঢুকে তাণ্ডব, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এই ছবিটাই বদলাতে চাইছে বন দফতর। হাতিদের প্রিয় খাবার বাঁশ গাছ, তাই মেদিনীপুরে জঙ্গল লাগোয়া লোকালয় তৈরি করা হচ্ছে বাঁশবন। বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে চারা তৈরি করছেন বনকর্মীরা। বর্ষার আগেই মূলত হাতিদের যাতায়াতের জায়গায় বেশি করে বাঁশ গাছ লাগানো হবে। কতটা জায়গায় লাগানো যাবে? 25 হেক্টর। কি কি বাঁশ আছে? জাওয়া, ভালকি, তরল, আরো অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে। দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। চাদরা, পিরাকাটা, লালগড় রেঞ্জে প্রায় 100 হেক্টর জায়গায় 50,000 বাঁশ গাছের চারা লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বন দপ্তরের আশা, বাঁশবন তৈরি হয়ে গেলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে। হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খাতে পারে, তাকি ও বাইরে কম আসবে। পেয়াশাল আছে, কাঁঠাল আছে, এইসব গাছ লাগাচ্ছি। বাট এই গাছ আসার জন্য তো অনেক বছর লাগবে, 6-7 বছর, বড় হওয়ার জন্য 10 বছর লাগবে। তার আগে ব্যাম্বু লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার लगभग 8,000 ব্যাম্বু লাগিয়েছিলাম। এই বছর কিছু বড়ে করে 50,000 ব্যাম্বু লাগাচ্ছি। তো 3টা রেঞ্জে। তো আমি তো এটা বলতে পারবো না তো সব কিছু কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, বাট কম তো আমি করতে পারবো। ডাবল প্ল্যান্টেশন যেরকম বন মহোৎসব সময় হয়, তো জুলাই স্টার্টিং এ, তো তার সময় লাগানো। এদিকে বুধবার নকশালবাড়ির নেহালজোতে লোকালয়ে হানা দেয় হাতির পাল, তবে তাণ্ডব চালায়নি, খাবার নিয়ে জঙ্গলে ফিরে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস ও শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ারের একটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ দেখুন। এখানে হচ্ছে একটা মেটেরিয়াল টেস্টিং হাব। এটা এই যে মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি। কিসের মেটেরিয়াল টেস্টিং?
এই যে বিভিন্ন উন্নয়নের কাজ হয়, সরকারি প্রকল্পের কাজ হয়, রাস্তা হয়, এই সমস্ত যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলো গুণগত মান পরীক্ষা হবে এখানে, তারপরে কাজে লাগানো হবে। এটা আলিপুরদুয়ারের একটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ। নির্মাণ কাজে দুর্নীতি হয়, নিম্নমানের সামগ্রী দেওয়া হয়, তা নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ বিক্ষোভ হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, এই অভিনব উদ্যোগের মাথায় এসেছে কার? আমি তার থেকেও বড় কথা হচ্ছে যে এটা হবে কিভাবে? দেখো অয়নদা, যেটা জানতে পারছি যে সেটা পঞ্চায়েত এবং জেলা পরিষদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো কাজের, নির্মাণ কাজের যে প্রথমে টেন্ডার হয় সেই টেন্ডারটি হবেন এবং এই টেন্ডারের পরে কিন্তু যে নির্মাণকারী সংস্থা তাকে কি ম্যাটেরিয়ালে কাজ করবে সেই সমস্ত ম্যাটেরিয়াল তাকে জমা দিতে হবে। অর্থাৎ ইট, বালি, পাথর, জল সমস্ত কিছু নমুনা তাকে জমা দিতে হবে। সেগুলো টেস্ট হবে এবং টেস্ট হলে যদি সেইগুলো পরীক্ষায় সেই মেটেরিয়ালগুলো, তাহলেই কিন্তু এই টেন্ডার দেওয়া হবে। এই যে ম্যাটেরিয়ালগুলো, যে জিনিসগুলো দিয়ে তৈরি হবে, সেগুলো যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে কিন্তু সেই টেন্ডার বাতিল হয়ে যাবে। এবং শুধু তাই নয় ওয়েন্দা, কোনো সংস্থা পেল বরাদ পাওয়ার পর কাজ করছে, সেই কাজ করা অবস্থায় কিন্তু সংস্থা গিয়ে কিন্তু সেই সমস্ত যে ম্যাটেরিয়াল, ইট, বালি, পাথর সংগ্রহ করবে, তারা এসে আবার এই ল্যাবে টেস্ট করবে। যদি দেখা যায় যে ল্যাবের টেস্টে যে গুণমান সম্পন্ন জিনিস ব্যবহার করা হচ্ছে না, তাহলে কিন্তু সেই কাজ সেখানেই আটকে দেওয়া হবে এবং পেনাল্টি। পয়েন্টটা যেটা জানা যাচ্ছে যে একেবারে চলতি মাস থেকে এটা অলরেডি ইতিমধ্যেই কিন্তু চালু হয়ে গেছে, পরীক্ষার ল্যাব চালু হয়ে গেছে। নিশ্চয়ই রাজ্যের বিভিন্ন জায়গাতেও এটাকে অনুসরণ করা হবে বলে আমরা মনে করি। আমাদের বিবেকানন্দ 1 নং গ্রাম পঞ্চায়েতে একটি ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে। তো আমাদের এই ল্যাবের মধ্যে অনেক সুবিধা আছে, যেরকম পানীয় জল পরীক্ষা করা যাবে, ইট, বালু, পাথর, সিমেন্ট, এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় রাস্তাঘাট হয় তারও বালু, পাথর, সিমেন্টের টেস্টিংটা হবে। আগে যেরকম ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে মানে রিপোর্টটা করে নিয়ে আসতো, এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক, যেখান থেকে আসুক, আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিংটা করতে পারবে। যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে, সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয়, যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে, সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে। মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে। এছাড়াও যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে, সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে। কাজগুলো আগের তুলনায় এখন অনেকটা উন্নত মানের রেজাল্ট দেবে। আর মাথাভাঙায় অন্যরকম ভাবে একটা প্রতারণা, মাথাভাঙার ঘটনা, কোচবিহারের মাথাভাঙায় কিভাবে বিডিওর নাম করে ফোনে টাকা চোট কাউন্সিলরের ছেলের, বিডিওর নাম করে ফোন, এবং তারপরে কাউন্সিলরের ছেলের টাকা চোট হয়ে গেল। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে ফোন, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলেকে ফোনে চাকরির টোপ। বিস্তারিত জানবো কিভাবে চাকরির টোপ, কেন তিনি এইভাবে প্রতারিত হলেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। দেখো মাথাভাঙা 1 ব্লকের জয়েন্ট বিডিও, তার নাম করেই মাথাভাঙা শহরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামীর কাছে গতকাল সন্ধ্যা নাগাদ একটি ফোন আসে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরির সন্ধান তার কাছে রয়েছে এবং সেই চাকরির প্রলোভন তাকে দেখানো হয় এবং পরবর্তীতে তিনি যেটা জানান যে তার একজন ছেলের চোট হয়েছে টাকা। একদমই অন্ধা। ওই কাউন্সিলরের স্বামীর কাছে যখন ফোন আসে তখন তিনি তার কাছে ক্যান্ডিডেট দাবি করে, তখন তিনি বলেছেন যে তার পরিচিতির মধ্যে কেউ আছে কিনা সেটা জানতে চাইলে তার ছেলের কথা তিনি বলেন এবং তার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে রয়েছেন তখন তিনি তার ছেলের নম্বর দেন। তার ছেলের সঙ্গেও কথা বলেন এবং একটি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন বলে তিনি দাবি করেন। পাশাপাশি খুব দ্রুত তাকে সেই সার্টিফিকেট পাঠাতে হবে এমনটাও তিনি জানান এবং সেই কম্পিউটার সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে, কিভাবে বোঝা গেল যে তিনি প্রতারিত হয়েছেন? ওই কম্পিউটার সার্টিফিকেট তারাই জোগাড় করে দেবেন, তার মূল্যে তাকে 3000 টাকা দিতে হবে বলে ওই প্রতারক জানায়। তখন যখন সেই প্রতারককে 3000 টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন, তারপর কিন্তু সেই প্রতারকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি, তার নম্বরে ফোন করলেও পাওয়া যায়নি। সেই হিসাবে বুঝতে পারছেন তারা প্রতারক। দেখা যাক সাইবার পুলিশ কি করে। হঠাৎ ফোন আসে, আমি মাথাভাঙা 1 ব্লকের জয়েন্ট বিডিও বলছি, কিছু পোস্ট ছাড়া হয়েছে যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আমাকে বলে কি আপনার হাতে কি কেউ আছে আরও? তখন আমি বলছি
যে ঠিক আছে আমার নিজেরই তো ছেলে আছে, বাকি ঠিক আছে আমার নাম্বারটা আপনার ছেলেকে পাঠিয়ে দিন। মানে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এরকম একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা জোগাড় করে দিচ্ছে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি। যে বিডিও সাহেব তার নাম্বারটা জোগাড় করি জয়েন্ট বিডিওর, দেখি নাম্বারের সঙ্গে কোনো মিল নেই, তারপর আমি প্রশাসনের দ্বারস্থ হই 3000 টাকা। হ্যাঁ, আমি প্রতারিত হয়েছি।